ডিসেম্বর থেকে জানুয়ারি, এটি কি কোনো একটা স্পষ্ট রোডম্যাপ, রূপরেখা? ডিসেম্বর থেকে জানুয়ারি, আপনার জুন যখন বলা হচ্ছে, কোন সময় নির্বাচন হবে? ডিসেম্বর না জানুয়ারি না ফেব্রুয়ারি, মার্চ না এপ্রিল, আমরা জানি না। এর মধ্যে রোজা আছে, ঈদ আছে, পরে কোরবানি আছে, বর্ষা আছে। তত রাজনৈতিক দলগুলোর মাঝে একটা সন্দেহ সংশয় তৈরি হবেই যে অস্পষ্ট তারিখ, এবং এইভাবে একটা 6 মাসের একটা গ্যাপ দিয়ে জুন জুলাই বাংলাদেশে নির্বাচন হয় না। তো একটা রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের আস্থার সম্পর্ক তৈরি হবেই। বিএনপির মতো বড় দল সময় চেয়ে 5-6 দিনে পায় না। আমরা এই পরিস্থিতি নিয়ে কথা বলতে চাইলে আমাদেরকে অনেক ক্ষেত্রে প্রধান উপদেষ্টা ওই যে মানব জমিনে একটা লেখা লিখেছে, প্রধান উপদেষ্টাকে ঘিরে রেখেছে 7 জনের দুষ্ট চক্র। কথা বাস্তব, রাজনীতি করে নেই। সময় সুবিধাভোগী ছিল ওই কুশীলবরাই আবার প্রধান উপদেষ্টার এই 7 জনের দুষ্ট চক্রেরও কেউ কেউ আছেন। আমরা জানি 111 কুশীলব ছিলেন, জানি না বিএনপি চেনে কিনা। আজকে জনপ্রশাসন সচিব মোখলেস সাহেব, আপনার মনে আছে বিএনপির চেয়ারম্যান খালেদা জিয়া তারেক রহমানের বিরুদ্ধে মামলা দিয়েছিল। এই মোখলেস সাহেব তো সে সময় দুর্নীতি দমন কমিশনের সম্পাদক সচিব ছিলেন। বিএনপি লোক চিনতে ভুল করতেছি কিনা আমরা জানি না, নাকি উপদেষ্টা পরিষদ অনেকেই বলে যে সচিব আমলাতন্ত্রে যাদেরকে বসানো হয়েছে তারা আপনার অনেকেই বিএনপির রেফারেন্স দিয়ে তারা মাপ পেয়ে যাচ্ছে। কিন্তু এরা যে অতীতে অপকর্ম করেছে, এখনো সুযোগ পাইলে যে বিএনপির মুখে ছুরি বসাবে সেটা কেউ জানি না। সেক্ষেত্রে এই সমস্ত বিষয়ে বিএনপির মতো একটা বড় দল, তাদের দূরদৃষ্টিতা প্রয়োজন এবং বাস্তবতা উপলব্ধি করেই কিন্তু তারা নির্বাচনের জন্য সুস্পষ্ট একটা রোড ম্যাপ চেয়েছে। আমরা বিএনপি করি না, তারপর আমরাও মনে করি যে বাংলাদেশের এই ধরনের পরিস্থিতিতে এই ধরনের অনির্বাচিত সরকার থাকলে বাংলাদেশের সংকট কাটবে না। দেশি বিদেশি বিনিয়োগকারীরা সবাই কিন্তু একই কথা বলে, নির্বাচন কবে? এই আমরা যে বিনিয়োগ করবো এখানে আমাদের এটা নিরাপত্তা দেবে কি? এই ল অ্যান্ড অর্ডার এটা তো এখনো মব জাস্টিস দিয়ে চলছে অনেক ক্ষেত্রেই। সেনাপ্রধান কেন বলছেন যে এই সমস্ত মব জাস্টিস চলতে দেওয়া যাবে না? এবং আমরা নির্বাচনের কথা বলছি, উনিও নির্বাচনের কথা বলছে। এটা তো দোষের কিছু না। অযথা সেনাবাহিনীকে আপনার আরেকটা মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়ে আজ জনগণের মাঝে বিভ্রান্তি তৈরি করার তো কোনো মানে নেই। আজকে বিএনপির আমি জানি না, আজকে এই আপনার এই বর্তমান তথ্য প্রযুক্তির এই যুগে সাইবার যুদ্ধ মোকাবেলা করার জন্য তাদের প্রস্তুতি কি? তাদের নেতাদের চরিত্র হনন করা হচ্ছে, যাকে তাকে রয়্যাল এজেন্ট বানিয়ে দিচ্ছে, ষড়যন্ত্রকারী বানিয়ে দিচ্ছে। আর এই যে একজন ইউটিউবার, ফেসবুকার, এরা হচ্ছে দেশপ্রেমিক। দেশের বাইরে থেকে এরা আপনার দেশ স্বাধীন করে ফেলেছে, সিনিয়র নেতাদের চরিত্র হনন করছে। এইগুলো নিয়ে আমি চাই আপনাদের এগুলো কনফিউজ করে কিনা। তো এইভাবে যদি মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি করে তাহলে তো মানুষ বিভ্রান্তিতে পড়বে। সেই জায়গা থেকে আমাদের নেতা কর্মীদের, যে যে দল করি, সংগঠন করি, তাদের নেতা কর্মীদেরকেও দিক নির্দেশনা একটা দেওয়া দরকার। সামাজিক যোগাযোগ মাধ্যম এইটা একটা অসামাজিক যোগাযোগ মাধ্যমে এখন পরিণত হয়েছে। আজকের এই যে শিরোনাম, গণতন্ত্র মানবাধিকার প্রতিষ্ঠায় নির্বাচন চাওয়া রাজনৈতিক কর্মীরা আন্দোলন করেছে। আমরা তো নির্বাচন চাবো। নির্বাচনের কারণে যদি স্যার চাপ ফিল করে যে না, তাহলে তিনি সংস্কার করতে পারবেন না, এইটা কেমন কথা? নির্বাচন আমরা চাইতে পারবো না? রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা নেই। আজকে এই বন্দরের মতো বন্দর, বাংলাদেশের কৌশলগত বন্দর চিটাং, জিওপলিটিক্যালি যে এত গুরুত্বপূর্ণ, এই বন্দর দিয়ে দেবেন রাজনৈতিক অংশীদার যারা রাষ্ট্র চালাবে। আলটিমেটলি তো রাষ্ট্র রাজনীতিবিদরা চালায়, তাদের সাথে আলাপ করবেন না? আপনারা করিডোর দিয়ে দেবেন, তাদের সাথে আলাপ করবেন না? অথচ 15ই আগস্ট ছুটি থাকবে কি থাকবে না সেটি নিয়ে জাতীয় সংলাপ হয়েছে, সব দলকে আমরা মতামত দিয়েছি। যখন সচিবের আনসার বাহিনী তাণ্ডব চালায় তখন উপদেষ্টারা আমাদেরকে ফোন দিয়ে বলে যে তোমরা যাও, আমরা যাই। যখন বিচার বিভাগের কু করার জন্য এই অনলাইনে বিচারকরা মিটিং করে তখন উপদেষ্টারা আমাদেরকে ফোন দিয়ে বলে আদালতে যাও। আর এখন এই ক্রাইসিসে এত কিছু হচ্ছে, এখন আমাদের মতামত প্রয়োজন হচ্ছে। এখন তারা কিচেন ক্যাবিনেট করেছে, কিচেন ক্যাবিনেট, ষড়যন্ত্রের কিচেন ক্যাবিনেট, রাজনৈতিক বিরাজনীতিকরণের কিচেন ক্যাবিনেট। উপদেষ্টারা স্পষ্টতই তাদের যে মন্তব্য, এটা তো ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য। আপনারাই তো এই পরিস্থিতি তৈরি করেছেন। আমি বলবো যে আজকে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য বিতর্কিত উপদেষ্টাদেরকে অপসারণ করতে হবে, উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে। এই সমস্ত উপদেষ্টারা তাদের মন্তব্য, তাদের কর্মকাণ্ডের মাধ্যমে নিরপেক্ষতা হারিয়েছেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো এখনো আমরা
আপনাকে বিশ্বাস করতে চাই, আপনার পাশে থাকতে চাই, আপনাকে নিয়েই আমরা বাংলাদেশের সংকট উত্তরণ করতে চাই, আপনাকে আমাদের এই কাফেলার ইমাম বানাতে চাই। কিন্তু আপনার রাজনৈতিক দলগুলোর সাথে সেই আস্থা বিশ্বাসের সম্পর্ক অর্জন করতে হবে। আপনি যদি শুধু কিচেন ক্যাবিনেটের ষড়যন্ত্রে আপনি যদি পা দিয়ে যদি আপনি রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব তৈরি করে ফেলেন, তাহলে আপনি নিজে অসম্মানিত হবেন, দেশকে একটা বিপদের মধ্যে ফেলাবেন। আপনাকে তো কেউ আমরা সরে যেতে বলি নাই, আপনাকে তো পদত্যাগ করতে আমরা কেউ বলি নাই। আজকে বিএনপির ইশরাক হোসেন আদালতের রায়ের পরে তাকে বসতে দেওয়া হলো না, বসতে দেওয়া হবে না, তার সমর্থকরা ঢাকা অবরোধ করবে না। তাহলে এই পরিস্থিতি কারা তৈরি করবে? এই যে অবুঝ উপদেষ্টা, জঙ্গিবাদের সাথে সংশ্লিষ্ট, তাকে আপনার উপদেষ্টা এই প্রশাসক বসাইতে পারছেন। ইশরাকের মতো একজন রাজপথের লড়াকু যোদ্ধা, যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, ভোটে বিজয়ী হয়েছে, তাকে আপনি বসতে দেবেন না। কারণ নতুন দল গঠন করেছে, তাদের ঢাকায় আধিপত্য দরকার, উত্তরে তাদের লোক, দক্ষিণে তাদের লোককে বসাতে হবে। এই পরিস্থিতি কারা তৈরি করবে? এই অবুঝ উপদেষ্টাই তো তৈরি করবে। তাহলে এই জন্য আমরা বলছি যে দক্ষ, অভিজ্ঞ, রাজনৈতিক ম্যাচিউরড কিছু উপদেষ্টা দরকার। সেটা আমরা মনে করি এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন, এবং অবশ্যই আমরা এখনো বলবো নির্বাচনের একটা সুস্পষ্ট আপনার রোড ম্যাপ আমরা চাই। আপনি কবে নির্বাচন, ডিসেম্বরে বলেন, জানুয়ারি বলেন, আপনি যেই অন্তত একটা মাসকে নির্দিষ্ট করেন যে এই মাসে আমরা নির্বাচন দেব, তাহলে তো সবাই একটা আস্থা পায়। এটা দোষের কিছু না। এখন এটা যদি চাপ প্রয়োগ করে, এটা যদি আপনি চাপ অনুভব করে পদত্যাগের কথা বলেন, এটা আপনার জন্য আসলে অসম্মানের জায়গা হয়েছে উপদেষ্টা পরিষদ সরকারের। তো আমরা অবশ্যই বলবো যে শুরুর দিকে আলোচনা ছিল একেবারে আপনার সশস্ত্র বাহিনী থেকে শুরু করে সবাই যে রাজনৈতিক আলাপ আলোচনার ভিত্তিতে একটা উপদেষ্টা পরিষদ গঠিত হবে। আমরা জানি কিভাবে কোন প্রক্রিয়ায় নাম কেটে সেটে পছন্দ মতো একটা নির্দিষ্ট বলয়ের উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে। আমরা শুরু থেকে বলে আসছিলাম যে এখানে যদি গণ অভ্যুত্থানের অংশীজনদের অংশীদারিত্ব না থাকে, এই যে একটা দুর্বল উপদেষ্টা পরিষদ হবে এবং তারা দেশকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে যেতে পারবে না, নির্বাচন নিয়ে সংকট তৈরি হবে। তাই হয়েছে। রাষ্ট্র পরিচালনা তো কোনো ইমোশনের বিষয় না। ডক্টর ইউনূস স্যার কেন পদত্যাগের কথা বলবেন? আমরা জানি না যে আসলে তিনি পদত্যাগের কথা বলেছেন কিনা। এটা আমরা শুনতে পেলাম আমরা যে আন্দোলনকারী ছাত্রদের একাংশের যে একটা দল এনসিপি, তাদের নেতৃবৃন্দের মাধ্যমে। প্রধান উপদেষ্টা আশপাশে যেসব উপদেষ্টারা আছেন, জুলাই গণ অভ্যুত্থানে এটা কোনো বিপ্লব, একটা পরিকল্পনা মাফিক কোনো বিপ্লব ছিল না। 16 বছরের শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের যে অত্যাচার, নির্যাতন, মানুষের দুঃসহ যন্ত্রণার একটা চূড়ান্ত বিস্ফোরণ ছিল এই জুলাই গণ অভ্যুত্থান। আমরা কেউ ভেবে থাকি যে না, এই কয়েকজন ছাত্র নেতাকে দিয়েই এই সরকারকে যদি টিকিয়ে রেখে আবার একটা দল তৈরি করে সেই দলকে আবার নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আনা হবে, মানে রাষ্ট্র ক্ষমতার লিগ্যাসি ক্যারি করে এটাকে একটা দীর্ঘায়িত করা। রাজনৈতিক দলগুলো তো এটা হতে দেবে না।